হুম একটা নতুন মোবাইল ফোন কেনার মুহূর্তটার কথা একটু ভাবা যাক। যখন একটা নতুন ফোন বক্স থেকে বের করে হাতে নেওয়া হয়, তখন মানুষের প্রথম প্রবৃত্তি আসলে কি থাকে? মানে আমরা তো আর প্রথমে ম্যানুয়াল খুলে পড়তে বসি না। একদমই না। আমরা স্ক্রিনটা এদিক ওদিক সোয়াইপ করি, উল্টোপাল্টা কয়েকটা বোতাম চেপে দেখি, বা ধরুন ক্যামেরাটা চালু করে দ্রুত কয়েকটা ছবি তুলি। হ্যাঁ, হয়তো জুম করি বা চার্জারটা প্লাগ ইন করে দেখি ব্যাটারির আইকনটা নড়ছে কিনা। রাইট, অবচেতনভাবেই আমরা আসলে খোঁজার চেষ্টা করি যে জিনিসটার ভেতরে কোনো খুঁত আছে কিনা। এই সাধারণ পরীক্ষাগুলো না করে কিন্তু কেউই হাজার হাজার টাকা দিয়ে একটা ডিভাইস কিনে বাড়ি সেরেন না। হুম হার্ডওয়্যারের ক্ষেত্রে এই খুঁত খোঁজার প্রবণতাটা আমাদের একদম মজ্জাগত। কিন্তু সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দৃশ্যপটটা একটু ভিন্ন। প্রতিদিন আমরা যে শত শত অ্যাপ ব্যবহার করছি, সেগুলোর পেছনের কারিগররাও কিন্তু জানেন যে মানুষ এভাবেই তাদের তৈরি করা জিনিসটা নিয়ে টানাটানি করবে। আর ঠিক এই কারণে গ্রাহকের হাতে পৌঁছানোর আগে একটা সফটওয়্যার নিখুঁতভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করতে রীতিমতো একটা বিশাল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। আহ আজকের এই গভীর আলোচনার ভিত্তি হল ম্যানুয়াল টেস্টিং হ্যান্ডবুক নামক একটা অত্যন্ত তথ্য সমৃদ্ধ সোর্স মেটেরিয়াল। আমাদের লক্ষ্য হল কিভাবে শূন্য জ্ঞান থেকে একজন পেশাদার সফটওয়্যার টেস্টারের মতো চিন্তা করা যায় তা আবিষ্কার করা। তো যেটা বলছিলাম, সফটওয়্যার টেস্টিংয়ের জগৎটা বাইরে থেকে যতটা সাদামাটা মনে হয়, ভেতর থেকে ততটাই জটিল। অনেকেই হয়তো ভাবেন টেস্টিং মানে বোধহয় সারাদিন কম্পিউটারের সামনে বসে শুধু মাউসে ক্লিক করা। হ্যাঁ, আর দেখা যে ওয়েবসাইটটা ঠিকমতো লোড হচ্ছে কিনা, তাই না? একদম। কিন্তু আমাদের সোর্স মেটেরিয়াল খুব পরিষ্কারভাবে একটা ভিন্ন চিত্র তুলে ধরেছে। এটা আক্ষরিক অর্থেই একটা বিজ্ঞান। ঠিক আছে, চলুন বিষয়টা একটু বিশদে ভেঙে দেখা যাক। সোর্সে তো সফটওয়্যারের কয়েকটা ধরনের কথা বলা আছে, রাইট? সিস্টেম, প্রোগ্রামিং আর অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তবে ম্যানুয়াল টেস্টারের মূল ফোকাস থাকে মূলত অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উপর। মানে ওয়েব, মোবাইল বা ডেস্কটপ অ্যাপ, যেগুলো আমরা সরাসরি ব্যবহার করি। আচ্ছা, তো এই টেস্টিংয়ের প্রয়োজনীয়তার জায়গাটাতেই আমার সবচেয়ে বড় কৌতূহল। আমরা জানি যে কোনো সফটওয়্যার তৈরির পেছনে একদল ডেভেলপার থাকেন, তারা মাসের পর মাস একটা কোড বেস তৈরি করেন। হুম লজিক সাজান, আর্কিটেকচার বানান। রাইট। তো যে মানুষগুলো নিজেদের হাতে একটা জিনিস তৈরি করলো, তারা তো ওই সিস্টেমের প্রতিটি অলিগলি চেনে। তাহলে তাদের তৈরি করা কাজ নিখুঁত হলো কিনা তা দেখার জন্য আবার সম্পূর্ণ আলাদা একটা দলের কেন প্রয়োজন হয়? এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। মানে নিজের লেখা বইয়ের প্রুফ রিডিং কি লেখক নিজেই করতে পারেন না? হ্যাঁ, সেটাই তো। এই প্রুফ রিডিংয়ের উতুমাটাই আসলে মূল সমস্যাটার উত্তর দেয়। একজন লেখক যখন নিজের লেখা পাণ্ডুলিপি বারবার পড়েন, তখন তার মস্তিষ্ক অবচেতনভাবেই ছোটখাটো বানান ভুল বা ব্যাকরণের অসঙ্গতিগুলোকে এড়িয়ে যায়। ও আচ্ছা, কারণ মস্তিষ্ক আগে থেকেই জানে ওখানে কি লেখা থাকার কথা। এক্স্যাক্টলি। ডেভেলপারদের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে, যাকে আমরা বলতে পারি কগনিটিভ বায়াস বা মনস্তাত্ত্বিক অন্ধত্ব। একজন ডেভেলপার যখন কোড লেখেন, তখন তার মাথায় একটা একটা হ্যাপি পাথ বা আদর্শ পরিস্থিতির কথা চিন্তা করা থাকে। মানে তিনি ধরে নেন যে ইউজার ঠিকঠাকভাবেই সব ইনপুট দেবে। হ্যাঁ, তিনি জানেন যে ইউজার নেমের ঘরে নাম লিখতে হবে এবং পাসওয়ার্ডের ঘরে নম্বর দিতে হবে। তিনি নিজে যখন চেক করেন তখন ওইভাবেই চেক করেন। কিন্তু আসল ব্যবহারকারী তো আর ডেভেলপারের মন পড়ে আসেনি। তার মানে আসল ব্যবহারকারী হয়তো পাসওয়ার্ডের ঘরে নিজের নামের প্রথম অক্ষর আর কয়েকটা ইমোজি বসিয়ে লগ করার চেষ্টা করবে। ঠিক তাই। ব্যবহারকারী কতটা অপ্রত্যাশিত আচরণ করতে পারে, সেটা একজন ডেভেলপারের পক্ষে অনুমান করা কঠিন। আর আজকের দিনের অ্যাপ্লিকেশনগুলো অসম্ভব জটিল। এতগুলো ভ্যারিয়েবল যখন একসাথে কাজ করে, ডেভেলপারের পক্ষে একা সব সামলানো সম্ভব না। এই জায়গাতেই তাহলে সেই বিশেষ মানসিকতার প্রসঙ্গটি আসে, যেটাকে সোর্স মেটেরিয়ালে নেতিবাচক মনস্তত্ত্ব বা নেগেটিভ মাইন্ডসেট বলা হয়েছে। হুম শুনতে একটু নেতিবাচক মনে হলেও এর পেছনের দর্শনটা বেশ গভীর। ডেভেলপাররা যেখানে একটা জিনিস তিল তিল করে দাঁড় করাচ্ছেন, টেস্টারের কাজ হচ্ছে সেটাকে ভেঙে ফেলার চেষ্টা করা। রাইট। তবে এই ভাঙার চেষ্টাটা কিন্তু ধ্বংসাত্মক কোনো উদ্দেশ্য থেকে আসে না। এটা আসে সিস্টেমকে আরও মজবুত করার উদ্দেশ্যে। টেস্টারের দায়িত্ব হলো সারাক্ষণ এটা ভাবা যে কিভাবে আমি এটাকে অকেজো করতে পারি। মানে কোন বোতামটা পরপর ৩ বার চাপলে সিস্টেমটা হ্যাং করবে, এই টাইপের কিছু। একদম। নেটওয়ার্ক কানেকশন হঠাৎ করে চলে গেলে ডেটাগুলো কি সেভ হবে নাকি সব মুছে যাবে? এই কৌতূহলী এবং চরম সন্দেহপ্রবণ দৃষ্টিকোণজি ছাড়া ভালো টেস্টার হওয়া যায় না। ডেভেলপাররা সিস্টেমের স্থপতি,
আর টেস্টাররা হলেন সেই সিস্টেমের স্ট্রেস টেস্টার। খুব সুন্দর বলেছেন। তো এই ভাঙাভাঙি এবং ত্রুটি খোঁজার খেলা থেকে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে। প্রযুক্তিগত জগতে এই ত্রুটিগুলোকে আসলে কি নামে ডাকা হয়? মানে আমরা যারা সাধারণ ব্যবহারকারী তারা তো হরহামেশাই এরর, বাগ, ডিফেক্ট বা ফেলিওর শব্দগুলো ব্যবহার করি। হ্যাঁ, অনেক সময় মনে হয় এগুলো বোধহয় সমার্থক শব্দ। যে কোনো সমস্যাকেই আমরা বাগ বলে চালিয়ে দিই। সাধারণ কথাবার্তা সমর্থক মনে হলেও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাকরণে এই 4টা শব্দের পার্থক্য খুব সুনির্দিষ্ট। এগুলো আসলে একটা ত্রুটির বিবর্তনের বিভিন্ন ধাপ। তাহলে এই বিবর্তনের ধাপগুলো একটু ধাপে ধাপে বোঝা যাক। সোর্স মেটেরিয়ালে একটা লগইন পেজের চমৎকার উদাহরণ দেওয়া আছে। হ্যাঁ, ধরুন একজন ডেভেলপার একটা সিস্টেম বানাচ্ছেন যেখানে নতুন ইউজারদের জন্ম তারিখ ইনপুট দিতে হবে, কিন্তু কোড লেখার সময় তিনি এমন কোনো লজিক দিতে ভুলে গেলেন যেটা আটকাবে, মানে ভবিষ্যৎ থেকে আসা কোনো তারিখকে আটকাবে। অর্থাৎ কেউ চাইলে তার জন্মসাল 2050 সিলেক্ট করতে পারবে। রাইট? এই যে কোডের ভেতরের ডেভেলপারের দিক থেকে একটা লজিকের ঘাটতি থেকে গেল, এটাকে আমরা কি বলবো? এটা কি এরর? একদম ঠিক, এটাই হলো এরর। এরর হচ্ছে মানুষের করা ভুল। ডেভেলপার যখন কোড টাইপ করেন তখন সিনট্যাক্সে ভুল হতে পারে, লজিকে ভুল হতে পারে। আচ্ছা, এরপর সফটওয়্যারটি যখন টেস্টিংয়ের জন্য টেস্টারের ডেস্কে আসে তখন টেস্টার তার ওই নেতিবাচক মনস্তত্ত্ব নিয়ে ঝাঁপিয়ে পড়েন। তিনি ইচ্ছাকৃতভাবেই জন্মসাল 2050 সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করেন। এবং দেখেন যে সিস্টেম অনায়াসেই সেই ডেটা গ্রহণ করে প্রোফাইল তৈরি করে ফেলেছে। রাইট। সিস্টেমের এই অপ্রত্যাশিত আচরণটাকে তখন টেস্টার কি নামে ডাকবেন? তখন সেটা হয়ে যাবে বাগ। ও, তার মানে এরর যখন রান টাইমে বা সফটওয়্যার চালানোর সময় নিজেকে প্রকাশ করে তখন তাকে বাগ বলা হয়। ঠিক, টেস্টার প্রমাণ পেলেন যে সফটওয়্যারটিতে একটা বাগ আছে। কিন্তু টেস্টার তো আর শুধু বাগ খুঁজে চুপ করে বসে থাকবেন না, তাকে তো বিষয়টা টিমকে জানাতে হবে। হ্যাঁ, তিনি যখন এই বাগের একটা স্ক্রিনশট নেন, সমস্যাটা কিভাবে তৈরি করা যায় তার ধাপগুলো লিখে জিরা বা অন্য কোনো টুলে একটা টিকিট তৈরি করেন, তখন সেই অফিসিয়াল রেকর্ডটার নাম হয়ে যায় ডিফেক্ট। আচ্ছা, বাগ হচ্ছে সমস্যাটির অস্তিত্ব আর ডিফেক্ট হচ্ছে সেই সমস্যার একটা ডকুমেন্টেশন। একদম। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো বাগগুলো সাধারণত ডেভেলপারদের দ্বারাই সৃষ্টি হয়, কিন্তু সেগুলো প্রোডাকশনে যাওয়ার আগেই টেস্টারের মাধ্যমে ধরা পড়া উচিত। এই পুরো চেনটা বোঝার জন্য আমার মাথায় একটা উপমা ঘুরছে। ধরুন একটা গাড়ি তৈরির কারখানার কথা। গাড়ির নকশাকার যখন ব্রেকের তারের মাপে কাগজে কলমে ভুল করেন তখন সেটা হলো এরর। চমৎকার। আর কারখানার ফ্লোরে পরিদর্শক যখন গাড়িটা চালিয়ে দেখেন যে ব্রেক চাপলে গাড়িটা দেরিতে থামছে, তখন সেটা হলো বাগ। পরিদর্শক যখন তার ক্লিপবোর্ডে লিখে রাখেন যে ব্রেক সিস্টেমে ত্রুটি আছে, সেটা মেরামত করা প্রয়োজন, ওই লিখিত রিপোর্টটি হলো ডিফেক্ট। আর আসল বিপর্যয়ের দৃশ্যপট তো এখনো বাকি। হ্যাঁ, ধরা যাক পরিদর্শকের চোখ এড়িয়ে গাড়িটা বাজারে চলে গেল। এবং কোনো গ্রাহক কিনে হাইওয়েতে চালাচ্ছেন। সামনে হঠাৎ একটা ট্রাক চলে আসায় তিনি ব্রেক কষলেন, কিন্তু ব্রেক কাজ করল না এবং দুর্ঘটনা ঘটে গেল। ওয়াও, এই যে চূড়ান্ত পরিণতি, একেই সফটওয়্যারের ভাষায় বলা হয় ফেইলিয়ার। ঠিক তাই। বাগতে যখন ডেভেলপমেন্ট এবং টেস্টিংয়ের সব দেয়াল টপকে আসল গ্রাহকের কাছে পৌঁছে যায়, তখন তাকে ফেইলিয়ার বলে। ফেলিয়ার মানে শুধু সফটওয়্যার কাজ না করা নয়, এর সাথে কোম্পানির সুনাম, আর্থিক ক্ষতি সবকিছুই জড়িত। আর এই ফেইলিয়ার ঠেকানোর জন্যই তো পুরো ইন্ডাস্ট্রিতে একটা বিশাল কাঠামোগত প্রক্রিয়া দাঁড় করানো হয়েছে। রাইট, সোর্স মেটেরিয়ালে এই পুরো সিস্টেমটাকে এসডিএলসি এবং এসটিএলসি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, এসডিএলসির পূর্ণরূপ হল সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এটা হচ্ছে একটা সফটওয়্যার আইডিয়া থেকে শুরু করে গ্রাহকের হাতে পৌঁছানো পর্যন্ত পুরো যাত্রাপথ। এর তো 6টা মূল ধাপ আছে, তাই না? হ্যাঁ, প্রথমে রিকোয়ারমেন্ট সংগ্রহ, তারপর ডিজাইন, এরপর ডেভেলপমেন্ট বা কোডিং, চতুর্থ ধাপে আসে টেস্টিং, পঞ্চম ধাপে ডিপ্লয়মেন্ট এবং সবশেষে মেইনটেনেন্স। তাহলে এই বিশাল কারখানার ভেতরে টেস্টারের নিজস্ব কাজটুকু পরিচালনা করার জন্য যে আলাদা একটা সাবসিস্টেম থাকে, সেটাই হচ্ছে এসটিএলসি। একদম। এসডিএলসি যদি হয় একটা বাড়ি তৈরির পুরো ব্লুপ্রিন্ট, তাহলে এসটিএলসি হচ্ছে শুধুমাত্র বিল্ডিং ইন্সপেক্টরের নিজস্ব চেকলিস্ট। হ্যাঁ, সোর্স মেটেরিয়ালে দেখলাম এই প্রসেসগুলো পরিচালনা করার আবার নানা মডেল আছে। একটা সময় নাকি ওয়াটারফল মডেলের খুব চলছিল। ছিল,
কিন্তু এখন পুরো ইন্ডাস্ট্রি অ্যাজাইল মডেলে চলে গেছে। এই বাগ বদলের পেছনের কারণটা কি আসলে? কারণ ওয়াটারফল মডেল ছিল খুব ধীর। পুরো রিকোয়ারমেন্ট আগে ফাইনাল করে মাসের পর মাস ধরে ডিজাইন আর কোডিং হতো। একদম শেষ পর্যায়ে গিয়ে টেস্টিং শুরু হতো। তার মানে 6 মাস ধরে একটা বাড়ি বানানোর পর রং করার সময় যদি দেখা যায় যে ভেতরের প্লাম্বিং লাইনে ভুল করা হয়েছে, তখন পুরো দেয়াল ভাঙা ছাড়া আর কোনো উপায় থাকে না। ঠিক সেই সমস্যাটারই সমাধান নিয়ে এসেছে এজাইলে পুরো প্রজেক্টটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া হয়, যেগুলোকে বলা হয় স্প্রিন্ট। স্প্রিন্ট, এটা কতদিনের হয় সাধারণত? একটা স্প্রিন্ট সাধারণত 2 থেকে 4 সপ্তাহের হয়। ডেভেলপাররা ছোট্ট একটা ফিচার বানাবে আর টেস্টাররা সাথে সাথে সেটা টেস্ট করবে। ভুলগুলো একেবারে শুরুতেই ধরা পড়ে যায়। আর এই এত দ্রুত গতির কাজগুলো ম্যানেজ করার জন্যই তো জিরার মতো টুলগুলোর এত কদর, তাই না? হ্যাঁ, আপনি তো জানেনই, একসময় টেস্টাররা নাকি এক্সেল শিটে হাজার হাজার লাইন মেনটেন করে বাগ ট্র্যাক করতেন। বাপরে, ভাবতেই তো ভয় লাগে। একটা এক্সেল শিটে 500টা বাগের লিস্ট। সেটা ছিল রীতিমতো এক দুঃস্বপ্ন। ডেভেলপার হয়তো একটা বাগ ফিক্স করে শিটটা সেভ করলো, এদিকে আরেকজন টেস্টার নতুন বাগ এন্ট্রি করতে গিয়ে দেখল ফাইলটা রিড অনলি হয়ে আছে। সিরিয়াসলি? হ্যাঁ, জিরা পুরো সিস্টেমটাকে একটা কেন্দ্রীয় ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। এখন কে কোন ইউজার স্টোরি নিয়ে কাজ করছে সবকিছু রিয়েল টাইমে সবাই দেখতে পায়। তো এই যে আপনি ইউজার স্টোরির কথা বললেন, এখান থেকেই তো আসলে একজন ম্যানুয়াল টেস্টারের মূল কাজটা শুরু হয়। রাইট। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। একটা সফটওয়্যার আসলে কিভাবে টেস্ট করা হয়? সোর্সে 2 ধরনের প্রধান টেস্টিংয়ের কথা বলা আছে, ফাংশনাল এবং নন ফাংশনাল। ফাংশনাল টেস্টিং হল সবচেয়ে বেসিক অংশ। সহজ কথায়, একটা অ্যাপ কি করার কথা আর সেটা করতে পারছে কিনা এর পরীক্ষা। যেমন একটা ই-কমার্স অ্যাপে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলে প্রোডাক্টটা কার্টে যোগ হচ্ছে কিনা। একদম। আর নন ফাংশনাল টেস্টিং হল অ্যাপটা কত ভালোভাবে কাজটা করছে তার পরীক্ষা। মানে বাটনটা কাজ করছে কিন্তু প্রোডাক্টটা কার্টে যোগ হতে 5 সেকেন্ড সময় নিচ্ছে কিনা, এরকম কিছু। হ্যাঁ, অথবা কোনো বিশাল ছাড়ের দিন একসাথে লাখ লাখ ইউজার ওয়েবসাইটে ঢুকলে সার্ভার ক্র্যাশ করছে কিনা। আচ্ছা, টেস্টিংয়ের কৌশলগুলোর মধ্যে ব্ল্যাক বক্স এবং হোয়াইট বক্স টেস্টিংয়ের বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। ম্যানুয়াল টেস্টাররা সাধারণত ব্ল্যাক বক্স টেস্টিং করেন, অর্থাৎ সফটওয়্যারের ভেতরের কোড কিভাবে লেখা হয়েছে তা নিয়ে তাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। এবং এটা না জানাটাই তো তাদের জন্য একটা বড় সুবিধা, তাই না? রাইট, কারণ কোড জানলে ওই ডেভেলপারের মতোই তাদের মধ্যেও কগনিটিভ বায়াস তৈরি হতে পারে। ব্ল্যাক বক্স টেস্টিংয়ে টেস্টার একটা সিস্টেমকে সম্পূর্ণ একজন সাধারণ ব্যবহারকারী দৃষ্টিকোণ থেকে দেখেন। আর হোয়াইট বক্স টেস্টিং তাহলে ডেভেলপাররা নিজেরাই করেন? হ্যাঁ, তাদের কোডের ভেতরের লজিক ফ্লো চেক করার জন্য। এই টেস্টিংগুলোর আবার বেশ কয়েকটি ধাপ আছে, স্মোক টেস্টিং, স্যানিটি টেস্টিং আর রিগ্রেশন টেস্টিং। এগুলোকে খুব সহজে কিভাবে আলাদা করব? স্মোক টেস্টিং হলো একদম প্রাথমিক চেক। ডেভেলপাররা কোডের নতুন একটা বিল্ড দিলে টেস্টার শুধু দেখেন সিস্টেমের মূল জিনিসগুলো অন্তত চালু আছে কিনা। অর্থাৎ আমি যদি একটা পুরনো গাড়ি গ্যারেজ থেকে মেরামত করে আনি, আমি প্রথমেই চাবি ঘুরিয়ে দেখব ইঞ্জিন স্টার্ট নিচ্ছে কিনা। একদম। এরপর আসে স্যানিটি টেস্টিং। ধরুন প্রোফাইল ছবি আপলোড হচ্ছিল না, ডেভেলপার সেটা ফিক্স করে দিলেন। তখন টেস্টার শুধু ওই নির্দিষ্ট জায়গাটা চেক করে দেখবেন যে ছবি আপলোডের ফাংশনটা ঠিকঠাক কাজ করছে কিনা। হ্যাঁ, আমরা যদি এটাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তাহলে আসে রিগ্রেশন টেস্টিং। এটা টেস্টিং জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। মানে পুরো সিস্টেমের স্বাস্থ্য পরীক্ষা। রাইট। ডেভেলপার যখন ওই ছবি আপলোড করার কোডটা ঠিক করলেন, তখন সেই নতুন কোডের প্রভাবে পুরনো কোনো ঠিক থাকা জায়গা ভেঙে গেল কিনা সেটা নিশ্চিত করতে হয়। হয়তো ছবি আপলোডের বাগ ঠিক করতে গিয়ে এখন দেখা যাচ্ছে পাসওয়ার্ড পরিবর্তনের পেজ আর কাজ করছে না। এক্স্যাক্টলি। এই পুরনো ফাংশনালিটি যাতে নষ্ট না হয় সেটা নিশ্চিত করাই হলো রিগ্রেশন টেস্টিং। আর এই পুরো পরীক্ষা-নিরীক্ষাগুলো করার জন্য তো টেস্টারদের টেস্ট কেস লিখতে হয়, তাই না? হ্যাঁ, একটা ভালো টেস্ট কেসে ইনপুট ডেটা, এক্সপেক্টেড রেজাল্ট এবং অ্যাকচুয়াল রেজাল্টের খুব বিস্তারিত বিবরণ থাকে। আমি দেখেছি এই টেস্ট কেস লেখার সময় পজিটিভ এবং নেগেটিভ টেস্টিংয়ের মিশ্রণ থাকতে হয়। পজিটিভ টেস্টিং হচ্ছে নিয়ম মেনে কাজ করা।
সঠিক ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে তা লগ হতে হবে। আর নেগেটিভ টেস্টিংয়ে টেস্টার এমন সব পরিস্থিতি তৈরি করেন যা সাধারণত হওয়ার কথা নয়, যেমন পাসওয়ার্ডের ঘরে 100টা ক্যারেক্টার দিয়ে দেখা। বা ইমেলের জায়গায় ফোন নম্বর দিয়ে দেখা, বা লগ বাটনে খুব দ্রুত 10 বার ক্লিক করা। আচ্ছা, এবার ধরে নেই টেস্টার তার নেগেটিভ টেস্টিংয়ের জ্ঞান কাজে লাগিয়ে একটা বিশাল বাগ খুঁজে পেলেন। তাহলে এ সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? এরপর সেই বাগটার ভাগ্যে কি ঘটে? একটা বাগ খুঁজে পাওয়ার পর সেটা বেশ কয়েকটা স্টেটাসের মধ্যে দিয়ে যায়, যাকে বলে ডিফেক্ট লাইফ সাইকেল। টেস্টার যখন প্রথম বাগটি লক করেন তখন তার স্টেটাস থাকে নিউ। এরপর টেস্ট ম্যানেজার যখন বাগটি সমাধানের দায়িত্ব কোনো ডেভেলপারকে দেন, তখন স্টেটাস হয়ে যায় অ্যাসাইন্ড। ডেভেলপার যখন সেটা নিয়ে কাজ শুরু করেন তখন তা ওপেন স্টেটাসে যায়। এরপর কোড পরিবর্তন করে সমস্যাটার সমাধান করলে স্টেটাস আপডেট করে দেন ফিক্সড। কিন্তু এখানেই কিন্তু গল্পের শেষ নয়। টেস্টারকে আবার সেটা যাচাই করতে হয়। একদম। টেস্টার পুনরায় চেক করে যদি দেখেন সমস্যাটা সত্যিই দূর হয়েছে, তবে তিনি স্ট্যাটাস দেন ভেরিফাইড, এবং সব শেষে বাগটি ক্লোজড বা বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, বাগ রিপোর্ট করার সময় টেস্টারের দেওয়া সিভিয়ারিটি এবং প্রায়োরিটি নিয়ে অনেকের মধ্যেই বেশ ধোঁয়াশা কাজ করে। আমি একটা বাস্তব দৃশ্যপট তৈরি করি। শিওর, বলুন। ধরুন, সামনে ঈদ উপলক্ষে একটা কোম্পানির বিশাল ক্যাম্পেইন শুরু হবে। টেস্টার দুটো বাগ পেলেন। প্রথমটা হলো ওয়েবসাইটের একদম হোম পেজে কোম্পানির নামের বানানে একটা বড়সড় ভুল আছে। বেশ বড় ধুল। আর দ্বিতীয়টা? দ্বিতীয় বাগটা হলো কেউ যদি ইন্টারনেট এক্সপ্লোরার 9 এর মতো একটা পুরনো ব্রাউজার দিয়ে পেমেন্ট করতে যায়, তাহলে অ্যাপটা পুরোপুরি ক্র্যাশ করছে। এই দুটোর মধ্যে সিভিয়ারিটি আর প্রায়োরিটির বিচারটা কিভাবে হবে? দারুণ একটা দৃশ্যপট। সিভিয়ারিটি হল প্রযুক্তিগত দিক থেকে অ্যাপের ওপর বাগের প্রভাব কতটা মারাত্মক। পেমেন্ট পেজে অ্যাপ ক্র্যাশ করা মানে সিস্টেম পুরোপুরি অকেজো হয়ে যাওয়া। হ্যাঁ, ইউজারের যাত্রা তো ওখানেই শেষ। তাই ইন্টারনেট এক্সপ্লোরারে হলেও প্রযুক্তিগত দিক থেকে এর সিভিয়ারিটি হবে ক্রিটিক্যাল। অন্যদিকে হোম পেজে কোম্পানির নামের বানান ভুল থাকার কারণে সিস্টেম কিন্তু ক্র্যাশ করছে না, তাই এর সিভিয়ারিটি হবে লো। কিন্তু প্রোডাক্ট ম্যানেজার তো আর প্রযুক্তিগত যুক্তি শুনবেন না। ঈদের ক্যাম্পেইনের সময় হোম পেজে বানান ভুল থাকলে তো কোম্পানির ব্র্যান্ড ভ্যালু নষ্ট হবে। ঠিক এই জায়গাতেই চলে আসে প্রায়োরিটি। প্রোডাক্ট ম্যানেজার বলবেন, পুরনো ব্রাউজার দিয়ে আমাদের ওয়েবসাইটে মাত্র 0.1% মানুষ আসে, ওটার প্রায়োরিটি লো, কিন্তু বানান ভুলটা লাখ লাখ মানুষ দেখবে। তার মানে এই বানান ভুলের প্রায়োরিটি হাই বা আর্জেন্ট, এটা এক্ষুনি ঠিক করতে হবে। একদম ঠিক। সিভিয়ারিটি হলো প্রযুক্তিগত ক্ষতির মাত্রা, আর প্রায়োরিটি হলো ব্যবসা দৃষ্টিকোণ থেকে সেই ক্ষতির সমাধানের তাগিদ। আজকের এই সম্পূর্ণ আলোচনাটা সত্যি পুরো টেস্টিং ইকোসিস্টেমের একটা নতুন দিক উন্মোচন করল। রাইট। আমরা দেখলাম কিভাবে একটা ছোট এরর থেকে বাগ, ডিফেক্ট এবং চূড়ান্ত ফেলিয়ার তৈরি হয়। আর এই পুরো কাঠামোর চূড়ান্ত লক্ষ্য কিন্তু একটাই, গ্রাহকের আস্থার জায়গাটা ধরে রাখা। একটা ভালো প্রজেক্ট বা সফল প্রোডাক্ট তৈরির মূল ভিত্তি হল কোয়ালিটি নিশ্চিত করা। কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আমরা এখন প্রযুক্তি দুনিয়ার এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই অত্যন্ত দ্রুত গতিতে লাখ লাখ লাইনের কোড লিখতে শুরু করেছে। সত্যি, সফটওয়্যার ডেভেলপমেন্টের এই যুগে ম্যানুয়াল টেস্টারের ভূমিকা কি তাহলে ধীরে ধীরে ফুরিয়ে যাবে? নাকি বিষয়টা উল্টো হবে? এআই এর তৈরি করা কোডে অপ্রত্যাশিত ফাটল ধরার জন্য মানুষের সেই নেতিবাচক মনস্তত্ত্ব আগের চেয়েও বেশি মূল্যবান হয়ে উঠবে। চমৎকার একটা পয়েন্ট। এআই হয়তো কোড লিখতে পারবে, কিন্তু মানুষের অদ্ভুত এবং অপ্রত্যাশিত আচরণগুলোকে অনুকরণ করে সিস্টেম ভাঙার কৌতূহলটা হয়তো শুধু মানুষেরই থাকবে। এই প্রশ্নটা আমাদের সবার জন্যই একটা বড় চিন্তার খোরাক হয়ে রইল।